দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। মায়ের জানাজায় আর অংশ নেওয়া হলো না ইতালি ফেরত ছেলে শাহ আলমের। বিমানবন্দর থেকে প্রাইভেট কারে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় বোন জামাইসহ প্রাণ যায় তার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। এ ঘটনায় শোকের ছায়া পুরো পরিবারে। মায়ের মৃত্যুর খবর শুনে ইতালি থেকে দেশে ফেরেন প্রবাসী শাহ আলম। জানাজা শেষে মাকে কবর দেওয়ার কথা, কিন্তু শেষ দেখা হলো না তার। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল শাহ আলমের প্রাণ। 14 বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে ইতালি থাকতেন শাহ আলম। বুধবার সন্ধ্যায় বৃদ্ধা মায়ের মৃত্যুর খবর পান তিনি। জানাজায় অংশ নিতে দেশে ফেরেন আলম। বিমানবন্দর থেকে বোন জামাই ও ভাগ্নে সহ প্রাইভেট কারে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। প্রাইভেট কারটি নরসিংদী শিবপুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শাহ আলম। গুরুতর আহত অবস্থায় বোন জামাই সেলিম মিয়া, তার ছেলে ও চালককে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেলিমও। ড্রাইভারটা ওভারটেক করতে চাইছিল, একটা বাস একটা ট্রাক আসতেছিল, তো আমরা কিছু বাইক ওভারটেক করার দরকার নাই, ও পুলিশ বিয়ে টানছে না ওভারটেক করতে পারবে, করতে টান টানিয়ে দিচ্ছে। উনি এমন স্পিড আসলো, আসে ওভারটেকটা কইরে ওই ওনার সামনে ওই ট্রাকটা দেখা ওই ট্রাকের সামনে একদম ঢুকাই দিচ্ছে। একটা গাড়িরে ওভারটেক করতে গিয়া সামনে গিয়ে দেয় ট্রাক, পাথরের ট্রাক, এই পাথরের ট্রাকের ভিতরে গিয়া হান্দায় গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শাহ আলমের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে পাথর বোঝাই ট্রাকটি, তবে পালিয়েছে চালক। যাই গিয়ে দেখি একজনের পাইছে আমরা গাড়ির ভিতরে আটকা, আর বাকি যে তিনজন ওদের জনতায় ওদের বিরুদ্ধে করে হাসপাতাল করা হয়েছে। 4 জন ছিল গাড়িতে, আমরা নিয়ে আসলাম এর জন্য ফায়ার সার্ভিসের সহায়তায়। এখানে হাসপাতাল আনার পরে 2 জন মারা গেছে। এই ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহত শাহ আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই এলাকায়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দূতাবাসের মাধ্যমে মালয়েশিয়া ও সৌদি আরবে কর্মহীন কর্মীদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রকৃত কারণ জেনে তাদের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ঝুঁকি নিয়ে ভ্রমণ ভিসায় বিদেশ না যাওয়ার জন্য সচেতনতা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস এর উদ্যোগে 48 কর্মী সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে। এখন পর্যন্ত 5টি কোম্পানিতে 1200 কর্মী বিনা খরচে মালয়েশিয়া গেছে, আর 500-র বেশি যাওয়ার অপেক্ষায় আছে। কর্মকর্তারা জানান, যেসব এজেন্সি বিনা খরচে কর্মী পাঠাচ্ছে তাদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি প্রবাসী কর্মী বাংলাদেশের অ্যাম্বাসেডর, তাই তাদের দক্ষ করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। অবৈধ পথে যারা যাইতেছে, আমরা চেষ্টা করব যে অবৈধ পথে না গিয়ে বৈধ পথে যাওয়ার যে পদ্ধতিগুলো আছে সেই পথ অবলম্বন করে আমরা বিদেশে যাব। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা সবাইকে সচেতনতা অর্জন করতে হবে, সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়ায় আটক হয়েছেন 90 অভিবাসী, যাদের মধ্যে 75 জনই বাংলাদেশি। বুধবার স্থানীয় সময় রাতে মেলাকা রাজ্যের লাকসামানা এলাকায় চালানো হয় অভিযান। প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ক পারমিট সহ বিভিন্ন অভিযোগে আটক করা হয় তাদের। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছে মায়ানমারের 4, ইন্দোনেশিয়ার 10 ও পাকিস্তানের 1 জন নাগরিক। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানায়, অবৈধ অভিবাসন ঠেকাতে অব্যাহত থাকবে অভিযান। কর্তৃপক্ষের হুঁশিয়ারি, কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতারক নিয়োগকর্তাদের বিরুদ্ধে। ফিলিস্তিনের গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দুঃখজনক ও হতাশাজনক বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া, মিশর ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। বলেন, গাজায় মানবতাবিরোধী অপরাধ হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
সকালে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিমসন ও মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন ফাহমি। এ সময় দক্ষ জনশক্তি নিতে অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ জানান ডক্টর হাসান মাহমুদ। আলোচনা হয় প্রযুক্তি, চামড়া ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াতে। মিশরের রাষ্ট্রদূত পাট চাষে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। দুপুরে মন্ত্রণালয়ে আসেন সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহাইলান। বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহ দেখিয়েছে দেশটি। পরে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবছরের দ্বিতীয় ভাগে বাংলাদেশ সফরে আসতে পারেন। সৌদি আরবকে 300 একর জমি মিরসরাই ইকোনমিক জোনে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আরও 300 একর তারা চায়, মোট 600 একর জমি সেখানে দেওয়ার জন্য আমরা আলাপ আলোচনা করেছি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয়েছে। এই বছরের সেকেন্ড হাফে তার সফর কিভাবে সেটি হতে পারে সে নিয়ে আমরা আলোচনা করেছি। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ ভেটোকে হতাশাব্যঞ্জক আখ্যা দিয়ে বলেন, গাজায় সংঘটিত অপরাধ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সেখানে সত্যিকার অর্থে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে এবং নারী ও শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং এটি স্পষ্টত অর্থাৎ আন্তর্জাতিক আইন কানুনের লঙ্ঘন। সেই প্রেক্ষিতে জাতিসংঘে যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল যুদ্ধবিরতির, সেখানে যুক্তরাষ্ট্রের ভেটো সত্যি গভীর হতাশাব্যঞ্জক। যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের আসন্ন সফরে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আলোচনা হবে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। মার্কিন কর্মকর্তাদের সফর আমাদের সম্পর্ককে আরও গভীর বিস্তৃত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ব্যক্তিজীবন থেকে দেশ কোথাও মাথা নত না করার প্রত্যয়ে অমর 21-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে মালয়েশিয়ার প্রবাসীরা। ফাগুনের ফোঁটা ফুলে শহীদ বেদিতে নিবেদন করেছেন ফুলেল শ্রদ্ধার্ঘ্য। 21-এর প্রথম প্রহর, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে প্রবাসী বাঙালিদের সমাগম। হোক দেশ কিংবা বিদেশ, ভুলে যাওয়া সম্ভব নয় ভাষার জন্য জীবন দেওয়া ভাইদের। হাইকমিশন প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয় 21শে ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। পাঠ করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী। প্রদর্শিত হয় দিবসটি উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র। বাঙালিদের জন্যই না, আমরা আমাদের ভাষাকে এবং কালচারকে রিপ্রেজেন্ট করার একটা বড় সুযোগ পাচ্ছি। এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা এসেছেন। একসাথে আমরা মাতৃভাষা দিবস সেলিব্রেট করতে পেরে খুবই আনন্দিত। হাইকমিশনের উদ্যোগে মালয়েশিয়ার টেইলর্স বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড হলেও ছিল নানা আয়োজন। উদ্বোধন করা হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রচারিত হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের পূর্বধারণকৃত ভিডিও বার্তা। নানা দেশ এবং বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীকে নিয়ে আয়োজিত ভিন্নমাত্রিক এই অনুষ্ঠান আয়োজনের জন্য হাইকমিশনকে ধন্যবাদ জানান মন্ত্রী। ভিন দেশে নিজ দেশের অর্জনকে উদযাপন করতে পেরে আনন্দিত বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। বিভিন্ন দেশের মানুষরা এসে এখানে কালচার উপস্থাপন করতে পেরেছে, আমরা আসলে অনেক আনন্দিত। আমাদের জন্য অসম্ভব গর্বের একটা ব্যাপার যে আমাদের এই অনুষ্ঠানটা এইভাবে সেলিব্রেট করা হচ্ছে। দেশে নিজের দেশের মানুষজন নিজের দেশের ভাষায় গান হচ্ছে, বিভিন্ন সেমিনার হচ্ছে, তো এটা একটা অন্যরকম ভালো লাগা আমি বলবো। অনুষ্ঠানের শেষ পর্বে 9টি দেশের শিল্পীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের শিল্পীরা মুগ্ধ করেন অতিথিদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও মাকি কাতসুনো হায়াশিকাওয়া সহ অন্যান্যরা। অনিক রহমান, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটের উদ্যোগে পালিত হয় দিবসটি। 21-এর প্রথম প্রহরে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট দুবাইয়ের প্রাঙ্গণে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
নেতৃত্ব দেন কনসিলর জেনারেল BM জামাল হোসেন। বাঙালির জীবনে দিনটির গুরুত্ব কতটা নিজের বক্তব্যে তা তুলে ধরেন। ২১-এর চেতনা বিশ্বময় ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় দুবাইয়ের বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, বাংলাদেশ সমিতি ও বাংলাদেশ সমিতি শারজা সহ অর্ধশতাধিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা ধরনের আয়োজনের ছিল দূতাবাসে। কুয়েতেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয় নানা কর্মসূচি। দূতাবাসের শহীদ বেদিতে ফুল দিয়ে 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত মেজর মোহাম্মদ আতিকুজ্জামান সহ কর্মকর্তা কর্মচারী ও প্রবাসীরা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূতের সভাপতিত্বে আয়োজন করা হয় এক আলোচনা সভার, যেখানে সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম। সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ থেকে পাঠানো বাণী পাঠ করেন কর্মকর্তারা। এছাড়া ইতালিতে পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভেনিসের ক্রীড়া সংগঠন ACS ক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয় দিনটি। স্থানীয় সময় রাত 12টা 1 মিনিটে ভেনিসের মার্ঘেরায় নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানায় প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকদের সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন ভেনিস শাখা আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান, আক্তার হোসেন, মোশাররফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল ও সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্যান্য দেশের মতো সুইজারল্যান্ডেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশন ও 21 উদযাপন পরিষদের উদ্যোগে জেনেভার ব্রোকেন স্কোয়ারের অস্থায়ী শহীদ বেদিতে ফুল এলে শ্রদ্ধা জানানো হয়। এতে অংশ নেয় বাংলাদেশ স্থায়ী মিশনের প্রবাসী ও সমাজ কল্যাণ ফার্স্ট সেক্রেটারি কামরুল ইসলাম সহ প্রবাসী বাংলাদেশিরা। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশনের সঞ্জয় রতন বড়ুয়া ও 21 উদযাপন পরিষদের মাহবুবুর রহমান। ওমানে প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড NRB CIP অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী। এর পাশাপাশি বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক আশরাফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস, আব্দুল করিম ও কে আজাদ ও পারভেজ মোহাম্মদ সহ প্রবাসী কমিউনিটি নেতা ও ব্যবসায়ীরা। এ সময় বক্তারা বিমানবন্দরের প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি জানান। এছাড়া দেশটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন প্রবাসীরা। টাকা ডলার অদলবদল কার্যকর হলে বৈদেশিক মুদ্রার সংকট অনেকটাই কমে যাবে, কমবে দামের অস্থিরতাও। একই সাথে অনেক ব্যাংক তারল্য সংকট থেকে বেরিয়ে আসবে বলে মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। ডলার নিয়ে যে কারসাজি তাও নিয়ন্ত্রণে আনা সম্ভব। অভিমত, এ পদ্ধতি চালুর ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। ডলার ধার দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের অবস্থান বাংলাদেশ ব্যাংকে পর্যালোচনা করতে হবে। প্রায় 2 বছর আগে শুরু হওয়া ডলার সংকট এখনও কাটেনি। আমদানি নিয়ন্ত্রণও খুব একটা কাজে আসেনি। বৈদেশিক মুদ্রার মজুদ কমে অর্ধেকে নেমেছে। ডলার কিনতে গিয়ে নতুন করে টাকার সংকটে পড়েছে অনেক ব্যাংক। তাই ডলার সংকট কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্থানীয় মুদ্রায় কারেন্সি সোয়াপ করতে পারবে ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংকে টাকা অথবা ডলার জমা রেখে নেওয়া যাবে বিপরীত মুদ্রা। সর্বোচ্চ 90 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া এ মুদ্রা আবারও ফেরত দিতে হবে। এ উদ্যোগের ফলে তারল্য সংকটের পাশাপাশি ডলার সংকটও কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। আমি হয়তো ডলারে খুব এফিশিয়েন্ট, আমি ডলার ফান্ড রেজ করতে পারি অ্যাট লোয়ার কস্ট, তাই না? আপনি হয়তো বা পাউন্ড ফান্ড রেজ করতে পারেন অ্যাট লোয়ার কস্ট। এই ডলার এবং পাউন্ডটা এক্সচেঞ্জ করবো, তাহলে দুই পক্ষেরই কস্ট অফ ফান্ড কম হয়। নতুন কোনো জিনিস না, এটা পুরাতন জিনিস, এবং এটা করা কোনো খারাপ ব্যাপার বলে আমি মনে করি না। বাজারে যদি লিকুইডিটির সংকট হয়, সেটা লোকাল কারেন্সি হোক, ফরেন কারেন্সি হোক, তখন এই ধরনের কিন্তু ডেরিভেটিভস টুলগুলো ইউজ করা হয়। অর্থাৎ আগে ক্রয় বিক্রয় হতো, সেটাকে এখন ধারে। তাহলে কি হবে? বাজারে কিন্তু পর্যাপ্ত লিকুইডিটি আসবে। এখন যে ডলারের যে ক্রাইসিস, এই ক্রাইসটা অনেকটা কিন্তু লাঘব করবে যদি এটাকে আমরা যথাযথভাবে এটা ইউটিলাইজ করতে পারি।
কারেন্সি সোয়াপ চালুর ফলে ডলার বাজারে অস্থিরতা কমে আসবে। সহজ শর্তে ডলার ধার করতে পারাই দাম নিয়েও কারসাজি বন্ধ হবে বলে আশা ব্যাংকারদের। জামানত হিসেবে টাকা অথবা ডলার জমা থাকায় এ পদ্ধতিতে তেমন কোনো ঝুঁকি নেই। তবে ডলার ধার দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের অবস্থা বাংলাদেশ ব্যাংকেই বিবেচনায় নিতে হবে। আমি যে ডলার ফান্ড দিচ্ছি ওয়েদার হি উইল বি এবল টু রিফান্ড দিস ডলার ফান্ড, ওটা বাংলাদেশ ব্যাংকে অ্যানালাইসিস করতে হবে, তাই না? আর বাংলাদেশ ব্যাংকের যে সব ডেটা আছে বাংলাদেশ ব্যাংক তখন তাকে প্রশ্ন করতে পারে যে তোমার এই মানে তোমার ফান্ডের পটেনশিয়ালিটি কেমন, তোমার এক্সপোর্ট আর্নিংয়ের পটেনশিয়ালিটি কেমন, তোমার রেমিটেন্সের পটেনশিয়ালিটি কেমন। বাংলাদেশ ব্যাংকের সেই ডেটা আছেই, তাই না? ওটা দেখি বাংলাদেশ ব্যাংক ডিসাইড করবে যে কাকে দিবে কাকে দিবে না। সোয়াপ ট্রানজ্যাকশনটা হচ্ছে কিন্তু আপনাকে কখনো ফেল হবে না, কারণ আমি তো ডলারটা আমি ধার নিচ্ছি, আমি কিন্তু সেন্ট্রাল ব্যাংকে টাকা দিচ্ছি, তাহলে কিন্তু আমি কিন্তু সমপরিমাণ টাকার ট্রানজ্যাকশনও কিন্তু আমি তাকে দিয়ে দিচ্ছি। সোয়াপ ট্রানজ্যাকশনে কিন্তু কোনো ডিফল্ট রিস্ক হবে না। সে হয়তো ওই কারেন্সি না দিত, কিন্তু ইকুইভ্যালেন্ট তো সে আমাকে টাকা দিয়েছে। বিক্রির পরিবর্তে কারেন্সি সোয়াপ চালু করাই বৈদেশিক মুদ্রার মজুদের পতন ঠেকানো খানিকটা সম্ভব হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। স্পটে সেল করতো আগে, এখন আর সেল করছে না, সেখানে সে আমাকে ধার দিচ্ছে, তাহলে ডলারের রিজার্ভটা কিন্তু একই রয়ে গেল। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আর এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।